নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। ৭টার শক্তিশালী আপনাদের সবাইকে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় কার্যত আক্রমণাত্মক। আপনাদের মনে আছে যে গতকাল রাত ৮টার সময় আমরা বলেছিলাম, আমরাই একমাত্র টেলিভিশন চ্যানেল যে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এবং ইন্দো ভুটান নদী কমিশন নিয়ে তৃণমূল কংগ্রেস তারা গত কয়েকদিন ধরেই বক্তব্য রেখে আসছেন বা তারা পরিষ্কার বলে আসছেন যে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, উত্তরবঙ্গের ভাঙন ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছচ্ছে এবং এই বিষয়ে বিজেপি তাদের জনপ্রতিনিধিরা উত্তরবঙ্গ জুড়ে থাকলেও তারা সেভাবে মাথা ঘামাচ্ছেন না। আজকে বিধানসভায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এমন খবর ছিল এবং গতকাল আমরা রাত ৮টার সময় বিষয়ে আলোচনা করেছি। আমরা গতকাল আলোচনা করার পর আজকে যেমনটা আমরা খবর পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী এ নিয়ে বিধানসভায় সরব হবেন এবং এক্ষেত্রে তিনি পরিষ্কার বলছেন যে বিজেপি বঙ্গভঙ্গের জন্য এত কথা বলছে, যে বিজেপি বাংলাকে দুটো ভাগে ভাগ করে দেওয়ার এত চক্রান্ত করছে, সেই বিজেপির মুখে কেন উত্তরবঙ্গের বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস যে দাবিগুলি করছে তাতে একসুর হচ্ছে না? কেন উত্তরবঙ্গের ভাঙন, উত্তরবঙ্গের বন্যা কবলিত বিভিন্ন এলাকা বা তার উন্নয়নের স্বার্থে বন্যা ভাঙন ইত্যাদি রোধে কেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হচ্ছেন না জনপ্রতিনিধিরা? এই প্রশ্ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন এবং তিনি আরো কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমরা চলুন আপনাদেরকে প্রথমে দেখাই যে কি বলেছেন বিধানসভায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে বিজেপি নেতাদের মন্তব্যে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার চক্রান্ত দেখছে তৃণমূল। অন্যদিকে উত্তরবঙ্গের ভাঙন প্লাবন পরিস্থিতি নিয়ে বিধানসভায় বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন ১,৬৪,৭৬৪ কোটি টাকা উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নে খরচ হয়েছে। ভোটের সময় বিজেপি ভাগ করার জন্য ভোট দিতে বলে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আলোচনা হোক বিধানসভায়, ভোটাভুটি হোক। বিধানসভার বাইরে বাংলা ভাগ করার কথা বলা যাবে না। আসুক বাংলা ভাগ করতে, কি করে রুখতে হয় দেখিয়ে দেব। ওটা ওনার ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে। এ নিয়ে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তুলে আনেন উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ এবং মোকাবিলা কেন্দ্র সরকারের বাজেটের বঞ্চনা প্রসঙ্গ। বন্যার জন্য প্রতিবেশী রাজ্যগুলি টাকা পেলেও পেল না বাংলা। উত্তরবঙ্গ থেকে এত আসন পেল ওরা, তবু বাজেটে কিছুই দিল না। এরপরেই মুখ্যমন্ত্রী তুলে আনেন বর্ষায় ভুটান পাহাড়ের জলে প্লাবিত উত্তরবঙ্গের দুর্দশার কথা। প্রতি বছর ডিভিসির জল ছাড়ার কারণেই বাংলা প্লাবিত হয়। বিধানসভায় এ নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন মমতা। তথ্য দিয়ে মমতার দাবি ২০০৫ সাল থেকে ৩,৩৭৩ হেক্টর জমি নদীতে তলিয়ে গিয়েছে। প্রতি বছর ডিভিসি জল ছাড়ে বলে বাংলার একাধিক জেলা ভেসে যায়। জল চুক্তি নিয়ে আমি আমার অবস্থান দিল্লিতে জানিয়ে এসেছি। ভুটান জল ছাড়লে কেন্দ্রকে জানায়, কিন্তু রাজ্যকে তা জানানো হয় না। এরপরেই মমতার পরামর্শ, জল সমস্যা নিয়ে বিধানসভার কমিটি কেন্দ্রের সেচ মন্ত্রকের কাছে যাক। প্রয়োজনে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরাও সংসদে এ নিয়ে কথা বলতে পারেন। বন্যা নিয়ন্ত্রণে রাজ্যের পদক্ষেপ ওই দিন বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ৫০০ কোটি টাকার বাঁধ তৈরি হয়েছে। জল ধরো জল ভরো প্রকল্পে ৫ লাখের বেশি পুকুর কাটা হয়েছে। বর্ধমানে বন্যা রোধে ২,২৩২ কোটি টাকা খরচ করে লোয়ার দামোদর বেসিন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৭০০ কোটি টাকা খরচ হয়েছে, ডিপিআর হয়ে গেছে। বিরোধী শূন্য বিধানসভায় মমতার বক্তব্যের পাল্টা সমালোচনায় সরব হয় বিজেপি। উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। উত্তরবঙ্গের মানুষকে কলকাতা আসতে হয়। উত্তরবঙ্গের মানুষ কলকাতা আসবে না, তাদেরকে হাইকোর্টের পরিষেবা, তাদের মহাকরণের পরিষেবা উত্তরবঙ্গ থেকেই দিতে হবে। উত্তরবঙ্গের এই আবেদনের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে। ২৬ বিধানসভা ভোটের আগে জোর লড়াই। উত্তরবঙ্গের কাছে কে, বিজেপি না তৃণমূল? কোচবিহার বিজেপির হাতছাড়া হতেই পালে হাওয়া তৃণমূলে। এরই মধ্যে বিজেপির বঙ্গভঙ্গ সুর নিয়ে জোর চর্চায় উন্নয়নও। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।
আমাদের অতিথি পরিচয়ে আসবো। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। কোহিনুরকে স্বাগত। রয়েছেন অরিজিৎ মুখার্জি, বিজেপি মুখপাত্র, শুভাশিস ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র, এবং আশিস ঘোষ, বরিষ্ঠ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আমাদের আলোচনা আজকে শুরু করছি। আমি প্রথমেই আজকে অরিজিতের কাছে আসতে চাইবো। অরিজিৎ, গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বিজেপির বিভিন্ন নেতারা বিচ্ছিন্নভাবে তারা বঙ্গভঙ্গের কথা বলছেন। আলাদা করে বুঝিয়ে দেওয়ার দরকার নেই কাদের কথা বলছি, বিভিন্নভাবে। কিন্তু রাজ্য বিজেপির স্ট্যান্ড হচ্ছে তারা বঙ্গভঙ্গের পক্ষে নয়, যেটা শুভেন্দু অধিকারীর একটা ভার্সনে আমরা শুনলাম। কিন্তু তারপরেও তোমরা বলছো যে সেখানে উঠে আসছে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, হিন্দু, এই ধরনের কথাগুলো। এবং তিনি আরেকটা শব্দ ব্যবহার করেছেন, হিন্দু হোমল্যান্ড বাংলা। এগুলোই কি বঙ্গভঙ্গের জন্য বা বঙ্গভঙ্গের ইঙ্গিতকে স্পষ্ট করে না? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি ক্ষমতা থাকে বিধানসভায় এ নিয়ে আলোচনা করে দেখান। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ওনার ব্যক্তিগত এজেন্ডাকে সাকসেসফুল করার জন্য বিজেপির একাধিক নেতার যে বক্তব্য সেগুলোকে মিসগাইডেড করছেন। ভারতীয় জনতা পার্টির ঘোষিত স্ট্যান্ড, ভারতীয় জনতা পার্টি বিজেপি বঙ্গভঙ্গের বিরুদ্ধে, আমরা বাংলা ভাগ চাই না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই আমি চলে যাই। উনি কদিন আগেই স্বীকার করেছেন জনসভায় বা কোনো মিটিংয়ে যে উত্তরবঙ্গে আমরা ভোট পাইনি বা উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে যাতে আমাদের সাথে আসে সেটা আমাদের দেখতে হবে। সুতরাং উত্তরবঙ্গের জন্য তৃণমূল কংগ্রেস সরকার কি কি উন্নয়ন করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন। তার জন্য মানুষ কিন্তু তাদেরকে পাশে দাঁড়ায়নি। একাধিকবার বিমল গুরুংয়ের মতো যারা বাংলা ভাগের চক্রান্ত করে তাদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। আর আজকে তারা সম্পূর্ণ ভুল এজেন্ডাকে সেট করার চেষ্টা করছে যে বিজেপি নাকি বাংলা ভাগ চায়। দেখুন, ভারতীয় জনতা পার্টি বারবার বলেছে যে উত্তরবঙ্গকে এই রাজ্যের সরকার যেভাবে বঞ্চিত করেছে বা এক চোখে দেখেছে সেটা যেন না হয়। দক্ষিণবঙ্গে আমরা সিট বেশি পাচ্ছি, দক্ষিণবঙ্গে আমরা ভোট বেশি পাচ্ছি, তাই দক্ষিণবঙ্গকে আমরা ঢেলে সাজাবো আর উত্তরবঙ্গকে আমরা কিছুই দেব না। এই দ্বিচারিতার রাজনীতি থেকে তৃণমূল সরকারকে বেরিয়ে আসতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিজেপি, তোমরা এই কথা বলছো, বিজেপি উত্তরবঙ্গের জন্য কি করেছে? দেখুন, এই রাজ্যে তো আমাদের সরকার নেই, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার। তোমাদের এমপি নেই, উত্তরবঙ্গটা রাজ্যের তোমাদের এমপি নেই, এমএলএ নেই। দেখুন, এমপি এমএলএ আজকে একাধিক জায়গায়, আজকে শুধু উত্তরবঙ্গ বলে নয়, আয়লা থেকে আমফান যতবার ঝড় বৃষ্টি বন্যা হয়েছে, দুর্যোগ হয়েছে, সেন্ট্রাল থেকে টাকা এসছে, তৃণমূলের মানে শাসক দলের রাজ্যের নেতারা, তাদের যে সমস্ত পঞ্চায়েতের নেতারা তাদের পকেটে সেই সব টাকা চলে গেছে। এটা আমি বলছি না, সংবাদ মাধ্যমে অভিযোগ উঠে এসছে একাধিকবার। অর্থাৎ কেন্দ্রীয় সরকার, এমপি এমএলএরা যতই উত্তরবঙ্গের হয়ে লড়াই করুক, রাজ্যের সরকারের যদি সদিচ্ছা না থাকে কোনোভাবেই এই রাজ্যকে। তার মানে অরিজিৎ, তোমার কথার সূত্র ধরে আজকে যারা উত্তরবঙ্গের মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা ভাবছেন বিজেপিকে জনপ্রতিনিধি নির্বাচন করে তারা ভুল করেছেন। তৃণমূল কংগ্রেসকে জনপ্রতিনিধি নির্বাচন করলে উত্তরবঙ্গে কাজ হতো। তোমার কথায় এটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি এক মিনিট আমি তোমাকে পরিষ্কার প্রশ্ন করেছিলাম যে তাহলে তোমাদের যে এমপি হলো, এমএলএ হলো, তাদের নির্বাচন করে কি লাভ হলো? তুমি পরিষ্কার উত্তর দিলে যে তৃণমূল কংগ্রেস সব খেয়ে চলে যাচ্ছে এবং রাজ্যে তোমরা নেই, ক্ষমতায় নেই। তাহলে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন কেন? তাহলে কি সারা উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে জনপ্রতিনিধি, এমপি, এমএলএ নির্বাচন করেছেন কেন? যে তাদের কথা তোমরা বিধানসভায় গিয়ে বলবে। আমি কোহিনুরের কাছে জানতে চাইবো, কোহিনুর, বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বলেছেন যে বিধানসভায় বঙ্গভঙ্গের প্রস্তাব এনে দেখাক বিজেপি, যদি ক্ষমতা থাকে দেখিয়ে দেব দম কাকে বলে। এখন প্রশ্ন আরেক জায়গাতে আসছে। দুজন বিজেপির এমএলএ তারা পরিষ্কার বঙ্গভঙ্গের কথা বলছেন। অন্য রাজ্যের একজন এমপি তিনি পরিষ্কার বঙ্গভঙ্গের কথা বলছেন। সুকান্ত মজুমদার উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করে দেওয়ার কথা বলছেন। বাংলায় তিনি পরিষ্কার বলছেন যে বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীতে ভরে গেছে, তাদেরকে পৃথকীকরণ করতে হবে, কারণ বাংলা হচ্ছে হিন্দুদের হোমল্যান্ড। এগুলো কি বক্তব্য? দেখুন, প্রত্যেকটি বিজেপির একটা পলিটিক্যাল এজেন্ডা ছাড়া আর কিছু নেই। কারণ কি, একটা খুব বেসিক জায়গা একটা জিনিস বুঝতে হবে যে উন্নয়ন, কাজ, পলিসি, প্রোগ্রাম এই দেখিয়ে বিজেপি কোনোদিন ভোট পাওয়ার চেষ্টাও করেনি, বলা বাহুল্য ভোট পায়ওনি। বিজেপির মূল রাস্তা হচ্ছে মেরুকরণ। দেখুন, নিশিকান্ত দুবে প্রথমে বললেন যে রাজ্য ভাগ চাই। নিশিকান্ত দুবে কোন দল? ভারতীয় জনতা পার্টি।
এরপর কে বললেন? গৌরীশঙ্কর ঘোষ, তিনি কোন দল? ভারতীয় জনতা পার্টি। এরপর কে বললেন? সুব্রত মৈত্র, তিনি কোন দল? ভারতীয় জনতা পার্টি। আর মালতী রাভা রায়, তুফানগঞ্জের এমএলএ, কোন দল? ভারতীয় জনতা পার্টি। তাহলে রাজ্য ভারতীয় জনতা পার্টি, তারা বলছে বাংলা ভাগ চায় না। আর গৌরীশঙ্কর ঘোষ, সুব্রত মৈত্র, মালতী রাভা রায়, ঋষিকান্ত দুবে, এরা একদম ডাইরেক্টলি মঙ্গল গ্রহ ভারতীয় জনতা পার্টি। এবং তার সঙ্গে আরো একটি নাম রয়েছে, সেটা হচ্ছে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, নগেন্দ্র রায়। নগেন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছে, আমি সেটা ধরছি না, তার তো অ্যানেক্স মেম্বার, ডাইরেক্ট মেম্বার নয়, সে তো ধরছি না তাকে আমি এখনো। তাকে ধরলে তো অনেক কিছু বেরোবে, আমি এইগুলো বলছি। এরা তাহলে কে? এরা হচ্ছে মঙ্গল গ্রহ জেলা ভারতীয় জনতা পার্টি। কারণ কি, পার্টি উইথ এ ডিফারেন্স, লার্জেস্ট পার্টি মঙ্গল গ্রহতেও দল আছে। এই কথাগুলো খুব ছেঁদো লজিক। নগেন্দ্র রায়, যার কথা আপনি বলছিলেন, তিনি বলছেন গ্রেটার কুচবিহার। কি বলছেন? তিনি কে? তিনি একজন সাংসদ, তিনি শপথ নিয়েছেন, তিনি সত্যি কথা বলবেন। তিনি বলছেন কে? তার দলের প্রতীকে নির্বাচিত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দিয়েছেন যে গ্রেটার কুচবিহার করে দিতে কমিটমেন্ট ছিল, এটা আমার কমিটমেন্ট। এবার আমি আপনাকে এক কথাটা বলছি, এই কথাটায় আমরা দ্বিমত পোষণ করি না যে কমিটমেন্ট বিজেপি করেছিল। বিজেপি যে কমিটমেন্ট করেনি যে আমি কুচবিহার দেবো, গোর্খাল্যান্ড দেবো, এই দেবো, ওই দেবো, আলাদা মালদা দেবো, আলাদা মুর্শিদাবাদ দেবো, তারপর আলাদা সল্টলেক দেবো, আলাদা বিধাননগর দেবো, এই গোছের মন্তব্য বিজেপি সারা রাজ্য জুড়ে করেছিল ভোট পাওয়ার জন্য 2014 এবং বেশি করে 2019-এ। তার রেজাল্টই হচ্ছে এটা। দেখুন, এদের বেসিক্যালি হচ্ছে ইউনাইটেড বেঙ্গলকে এদের পূর্বসূরীরা ভয় পেত, মানে কার্জন টার্জনরা, যে বাংলা এক থাকলে সমস্যা আছে। এবার তাদের যারা চরবৃত্তি করত, তাদের কাছে যারা মাফিনামা লিখে এসছে, তাদের যারা উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি যারা ভারতীয় জনতা পার্টি, এরাও এটা ইউনাইটেড বেঙ্গল পশ্চিম বাংলাকে ভয় পায়। শুভেন্দু অধিকারী বলেছে হিন্দুদের হোমল্যান্ড, এরকম জাতীয় কিছু। দেখুন, আমি যতটুকু সংবিধান পড়েছি, শুভেন্দুর মতো তো বিশাল জ্ঞান আমার নেই। তো শুভেন্দুর মতো বিশাল জ্ঞান না থাকাতে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আমি পাসও করিনি, পিএইচডিও করিনি, রিসার্চ স্কলারও নই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দু হোমল্যান্ড বলে কোনো শব্দ ভারতের সংবিধানে পশ্চিম বাংলাকে আলাদা করে মার্ক করা আছে কিনা, এটা আমার সত্যি জানা নেই। সেও তো জানা নেই, তাই আমি দৃঢ় বিশ্বাস করি যে হিন্দু হোমল্যান্ড বলে আলাদা কিছু নেই। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে যদি ধরে নি 25শে আগস্ট তার মৃত্যু হয়, যদিও এটা আমি বিশ্বাস করি না, তাহলে শেষ সময় যিনি ছিলেন তিনি হিন্দু হোমল্যান্ডে, তার পরিবার আর থাকতে পারতো না যদি এটা হিন্দু হোমল্যান্ড হতো। হিন্দু হোমল্যান্ড হলে কাজী নজরুল ইসলাম থাকতে পারতেন না। হিন্দু হোমল্যান্ড হলে আর এরকম প্রচুর মানুষ থাকতে পারতেন না, যারা আমার জামা কাপড় সেলাই করে, যারা বিরিয়ানি রান্না করে, যে বিশাল সংখ্যা। আসলে এই মেরুকরণের রাজনীতিটা করে দিয়ে যদি ভোটটা পাওয়া যায়, আমি অনুরোধ করব বিজেপিকে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দম হলে তর্ক করব। বেশ, বিধানসভায় আসুন, তর্ক করুন। আমি সুভাষিস দার কাছে আসতে চাইবো। সুভাষিস দা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 500 কোটি টাকার বাঁধ তৈরি করেছি, জল ভরো প্রকল্পে 5 লাখেরও বেশি পুকুর কেটেছি, বর্ধমানে বন্যা রোধের জন্য 2232 কোটি টাকা খরচ করে লোয়ার দামোদর বেসিন করেছি, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ডিপিআর হয়ে গেছে, 700 কোটি টাকা খরচ হচ্ছে। এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কিন্তু উত্তরবঙ্গের জন্য একটা টাকাও বরাদ্দ হয়নি। সেটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের জন্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার অভিযোগ করছেন। যদিও আপনারা বিধানসভায় কোনো প্রতিনিধি আপনাদের নেই বা জনপ্রতিনিধি নেই, আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে না বিজেপির পক্ষে? একটা কথা বলি, 5 লক্ষ 13 বছরে পুকুর কেটেছেন, তার মানে প্রতিদিন 4000 পুকুর উনি কেটেছেন। সেটা সম্ভব না। যেটা এটা মানে অসত্য বলছেন, এটা সত্য কথা বলছেন না। পাশাপাশি এই কথা উঠছে পশ্চিমবাংলার বুকে যে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট হচ্ছে, ভরাট করে মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে। তাই নিয়ে বহু জায়গায় মানে বহু ডিস্ট্রিক্টের এডিএম এর কাছেও মানে অভিযোগপত্র পড়ে রয়েছে। না, মুখ্যমন্ত্রী অসত্য বলছেন, এটা একদম কনফার্ম। কারণ এই জায়গাটায় আমি মানে একমত হতে পারলাম না, হয়তো তাকে ভুল বোঝানো হয়েছে। সে বলছেন মানে তাকে বুঝিয়েছেন কেউ হয়তো যে 5 লক্ষ মিশে করা হয়েছে, আমি সেটাতে যাচ্ছি না।
আমার কথা হলো সত্যি সত্যি তো বা পশ্চিমবাংলা থেকে 12 জন বিজেপির সাংসদ গেছে, এরপরে হাত জোর করে যখন পরের বার ভোট চাইবেন বিজেপির সাংসদরা, তাহলে তো এই প্রশ্ন জনগণ করতে পারে, যদি বাংলাকে বঞ্চনা করে কোনো কেন্দ্রীয় বাজেট দ্বারা, তাহলে আপনাদের কি ভূমিকা হওয়া উচিত? কারণ এখান থেকে আমরা আপনাদেরকে জেতাই, আপনারা এসে বলেন যে আমাদের স্থিতিশীল একটা সরকার করতে গেলে পরে বিজেপিকে ভোট দিন। আপনাদের সেই হিসেবে যদি ভোট দেওয়ার পর দেখা গেল সরকার বাংলাকে বঞ্চনা করছে এবং তার জন্য আপনারা গলা তুলছেন না লোকসভায়, তাহলে আলটিমেটলি যে কারণে আমরা আপনাদের ভোট দেই সেটা তো মিনিংফুল থাকে না। তাহলে পরে কেন আপনাদের পরের বারে ভোট দেওয়া সৈকত? এই বাংলা থেকে এমন কিছু কিছু রাজনীতি দল যারা কিনা এমপি ইলেকশনে ভোট চাইতেন, এমপি ইলেকশন জিততেনও, জেতার পরে তারা না দায়িত্ব নিতেন না দায় নিতেন কেন্দ্রের, না কেন্দ্র সরকারে যেতেন না কেন্দ্র সরকারের সাথে থাকতেন। এটা আমরা দীর্ঘদিন দেখেছি। অথচ এখানে এমপি সিট ওনারা জিততেন। ঠিক জ্যোতিবাবু যখন প্রধানমন্ত্রী হওয়ার স্কোপ এলো তখন তারা ব্যাকলাশ করে, মানে পেছনে চলে যায় যে না, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করা যাবে না। তাহলে ঠিক একই প্রশ্ন এই ব্যাপারে তো শুভেন্দুরা বলেছে কোনো এক সময় যে যদি দায়িত্ব না নিতে পারেন, সরকারে না যেতে পারেন, তাহলে আপনারা এমপি ইলেকশনে ভোট চান কেন? একই প্রশ্ন আমি বিজেপি লোকেদের করতে পারি, এমপিদের করতে পারি, যে আপনারা যদি আপনাদের রাজ্যের জন্য টাকা না বার করে আনতে পারেন, প্রজেক্ট না বার করে আনতে পারেন, তাহলে পরে আপনারা এমপি হন কেন? এটা তো ঠিক যে বাংলার এই বাজেটে বাংলার উপর বঞ্চনা হয়েছে, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এই বিধানসভার থেকেও বেশি জরুরি যে জায়গাটা ছিল সেটা হলো লোকসভা এটা নিয়ে কথা বলা, আরো বেশি সোচ্চার হওয়া। এবং আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোটের হয়ে বহু লোক বাংলার যে বঞ্চনার বিরুদ্ধে গলা তুলেছে। কিন্তু ব্যাপারটা হলো যে সরকার চলছে সে সরকার হলো একটা ডেমোক্রেটিক মানে পদ্ধতিতে বিশ্বাস করে না। তারা ভাবে যে কোনো রাজ্যে, যে রাজ্যে আমায় ভোট দেয়নি, যে রাজ্যে বিজেপিকে ভোট দেয়নি, সেই রাজ্যের প্রতি বঞ্চনা করা যায়। আপনি যদি সারা ভারতবর্ষের রাজ্যগুলোকে দেখেন সৈকত, তাহলে আপনি ইজিলি ক্যান ড্র এ কনক্লুশন যে যেখানে যেখানে বিজেপি নেই সেখানে সেখানেই বঞ্চনা করা হয়েছে। তাহলে পরে ভারতবর্ষের ফেডারালিজমকে, ফেডারেল স্ট্রাকচারকে কতটা সম্মান কেন্দ্রীয় সরকার দিচ্ছে, এটা তো স্বাভাবিক কারণে যে উত্তরবঙ্গ পরপর মানে বন্যা বিধ্বস্ত হয়ে থাকে, সেখানে যদি যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা বা গঙ্গা ভাঙন রোধের জন্য টাকা বরাদ্দ করা, সেগুলো তো করছে না কেন্দ্র, এটা তো ঠিক। অথচ গভর্নমেন্ট টিকিয়ে রাখার জন্য কোশি নদীর জন্য মানে প্রায় 1000 কোটি টাকা নীতিশ কুমারকে দিয়েছে। তার মানে কি কুর্সিকে বাঁচানোর জন্য দুটো রাজ্যকে ঢেলে দিয়েছে। প্রথম কথা হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভাবতে হবে সে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সমস্ত অঙ্গরাজ্যগুলোর সে প্রধান। সুতরাং কোন রাজ্যে যদি উন্নয়ন না হয় তাহলে পরে জিডিপি পার ক্যাপিটা ইনকাম সরাসরি দায় প্রধানমন্ত্রীকে এবং তার বক্তব্য তাকে রাখতে হবে। বেশ, জিডিপি থেকে আরম্ভ করে পার ক্যাপিটা ইনকাম থেকে আরম্ভ করে আনএমপ্লয়েড থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে তার কিন্তু হিসেব কেন্দ্রীয় সরকারের যা বিষয়ে জমা পড়ে। আমি একটু আশিসদার কাছে জানতে চাইবো। আশিসদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভটা কোথায়? উনি পরিষ্কার বলছেন যে রাজ্যকে অন্ধকারে রেখে একটা চুক্তি পুনর্নবীকরণ হয়ে গেল, যেটা বাম আমলে হয়েছিল। তখন জ্যোতিবাবুকে ডাকা হয়েছিল, কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে না। দুই, তিনি বলছেন যে ভুটানে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা কেন্দ্র সরকারকে তথ্য দিচ্ছে, কিন্তু সেই তথ্য রাজ্যের কাছে এসে পৌঁছচ্ছে না, ফলে নদী কমিশনের দাবি করা হচ্ছে, সেটা আবার কেন্দ্র সরকার শুনছে না। বিধানসভায় সেটা নিয়ে যখন প্রস্তাব আনা হচ্ছে তখন আবার বিজেপি বিধায়করা আপত্তি তুলছে। অথচ বিজেপির জনপ্রতিনিধিরা উত্তরবঙ্গে থাকলেও তারা বাংলার বঞ্চনা নিয়ে সরব হচ্ছেন না, এবং কি দেখা যাচ্ছে যে সেখানে অন্য রাজ্যের জন্য বরাদ্দ হচ্ছে, বন্যা নিয়ন্ত্রণে বাংলাকে দেওয়া হচ্ছে। এই যে ভয়ঙ্কর বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন। হ্যাঁ, এবারে যেটা এতক্ষণ ধরে কথা হলো, ধরো বিজেপির যারা প্রতিনিধি উত্তরবঙ্গ থেকে তারা কেন দাবি করছেন না? খুব সহজবোধ্য কথা। এমন কিছু তারা করবেন না যাতে বাংলা উপকৃত হয়, কারণ তাতে তাদের স্বার্থ আছে, রাজনৈতিক স্বার্থ আছে। একটা কথা খুব পরিষ্কার এটা মেনে নিতে হবে, বুঝে নিতে হবে যে দেখো, এই যে তুমি এর আগে বাংলা ভাগ বা এই ধরনের, এটা তো ধারাবাহিক। বাংলা বাঙালির সঙ্গে এটা নতুন কিছু নয়। সেই 1905 থেকে শুরু করে বঙ্গভঙ্গের কথা এসছে বারবার,
এবং বারবার রিজেক্টেড বাই বাংলা বাঙালি। বারবার এই কথাটা বলছি, এটা আমাদের অহং, এটা আমাদের অস্মিতা। আমরা এক থাকতে চাই। একবার দেশ ভাগ হয়েছে, দুর্ভাগ্যজনক, আমরা কখনোই চাই না আর দেশ ভাগ হোক। এটা চেষ্টা হয়েছিল দার্জিলিং, গোর্খাল্যান্ড আলাদা করার চেষ্টা, তখনও একই সঙ্গে বাংলা তার রায় জানিয়েছিল। এবার নতুন করে যে চেষ্টাটা হচ্ছে, এটা তো খুব ছেলে খেলার মতন লাগে না। আমার পার্টির লাইন হচ্ছে, যেখানে ওই শুভেন্দু বাবু বা শ্রমিক ভট্টাচার্য বলছেন এটা পার্টির লাইন না, কিন্তু একই সঙ্গে এতগুলো নেতা, নানা এমনকি ভিন রাজ্যের নেতা, তিনিও এই ধরনের কথা যখন বলেন, কই কোনো স্টেপ তো বিজেপি নেয় না তাদের বিরুদ্ধে, কোথাও দেখিনি পাবলিকলি সেন্সার করতে। নাকি তারা চান যে এটাই উস্কানি দিয়ে জিইয়ে রাখা, কোনো ফল হবে না। ধরো তিস্তা চুক্তি লং স্ট্যান্ডিং, অনেক দিন ধরে এটা বকেয়া, জ্যোতিবাবুর আমল থেকেই এটা ছিল। যে বাংলার যেটা বক্তব্য, এই নিয়ে সমীক্ষা হয়েছে, এই নিয়ে এ রাজ্যেও একটা কমিশন হয়েছে, যে ঠিক লিন পিরিয়ড যেটা গ্রীষ্মকালে তিস্তা কতটুকু জল থাকে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, কথা হয়েছে। কিন্তু যখন হাসিনা গেলেন, শেখ হাসিনা গেলেন, তখন তাদের যে আলোচনার মধ্যে এলো যে তিস্তা চুক্তির নবীকরণ কি করে হবে আলোচনা, যদি বাংলা একজন স্টেক হোল্ডার, ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, বাংলাকে বাদ দিয়ে কি করে হবে? কেননা তিস্তার যে অংশটা গ্রীষ্মকালে এখান দিয়ে যায়, তার কি অবস্থা সবাই জানে, এ তো নতুন কিছু না, এক ফোঁটা জল থাকে না তিস্তা। এবার সেখানে যদি বাংলা দাবি করে যে এই যে জলের বন্টন, এই জলের বন্টনটা এমনভাবে হোক যাতে আমার রাজ্য না বঞ্চিত হয়, কি অন্যায়? তাহলে ফলে তার কথা তো শুনতে হবে। এই এক আমি কি বলবো, একতান্ত্রিক স্বৈরতান্ত্রিক যে মনোভাব, এটা কিন্তু প্রতিফলিত হচ্ছে প্রতিটা কাজে। আজকে ধরো বাজেট বরাদ্দ, এটা তো বাঙালি হিসাবে আমি প্রতিবাদ করব যে যখন বন্যা নিয়ন্ত্রণের জন্য কোটি কোটি টাকা অন্য রাজ্য পাক, বাংলা কেন পাবে না? সেখানে একটা বিচিত্র যুক্তি হয়, বাংলায় টাকা চুরি হচ্ছে, আরে তার কি ইয়ে হয় না, সিএজি হয় না, তার অডিট হয় না? এবার যদি ধরাই যাক যে চুরি হয় না, বিহারে চুরি হয় না, একের পর এক 14টা পুল পড়ে গেল, ভেঙে গেল, সেখানে চুরি হয়নি? তোমাকে একটা, বা ইউপিতে তোমার 100 দিনের কাজ বা অন্যান্য যে প্রকল্পগুলো, তাতে চুরি হয় না? ফলে একটা কথা খুব পরিষ্কারভাবে জানতে হবে যে এই যুক্তিটাও খুব অদ্ভুত। ধরো চুরি হয়, তারও তো একটা সরকারি ব্যবস্থা আছে, তার অডিট আছে, তার হিসেব আছে, এবং সেখানে চুরি হলে চোর ধরার ব্যবস্থা আছে, প্রতিকারের ব্যবস্থা আছে, কিন্তু তোমার কোনো অধিকার নেই বাংলাকে বঞ্চনা করা। আর এটা খুব অদ্ভুত, কোনো যুক্তি দিয়েই আসবে না যে এতগুলো রাজ্যকে তুমি বন্যা নিয়ন্ত্রণের জন্য টাকা দিলে। এই আজকেই সন্ধ্যাবেলায় যখন আলোচনা করছি, শামশেরগঞ্জে 20টা ঘর বাড়ি একসঙ্গে গঙ্গায় তলিয়ে গেছে। কি গঙ্গা ভাঙনের সমস্যা আমার নেই? বাঙালি হিসাবে গঙ্গার ভাঙন, এটা তো আজকে না, মালদা মুর্শিদাবাদ ব্যাপক অংশ, সেখানে হিন্দু মুসলমান না করে কই বিজেপি তো দাঁড়ায় না, বিজেপি তো বলে না যে এই যে তোমার বাংলা বিহারের, মালদা বিহারের এই ভাঙন, এটাকে কেন্দ্র সরকার রুখে দিক, তার জন্য টাকা দিক, ফারাক্কা ব্যারেজ যাতে বাঁচে তার একটা চেষ্টা হোক। কই কোনো, আমি তো কোনো সারা শব্দ শুনিনি। ফলে হোয়াট ফর দেয়ার, আমি বলবো ডুইং পলিটিক্স দেয়ার। আমি অরিজিতের কাছে এটা জানতে চাইবো একটু। অরিজিৎ, এতগুলো প্রশ্ন উঠেছে, কি উত্তর? দেখুন, একাধিকবার ভারত সরকার এই বাজেট বলে নয়, একাধিকবার এর আগেও বন্যা নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারকে অনেক টাকা পাঠিয়েছে। কিন্তু সব থেকে বড় কথা হলো এটা একটা গিমিক পলিটিক্স, মানে কিছু হলেই বাংলা বঞ্চিত এই কথাটা বলে নিজেদের এজেন্ডাটাকে সেট করে দেওয়া। এটা আমি তৃণমূল কংগ্রেসের কথা বলছি, আমি অন্যদের কথা বলছি না। আমার বক্তব্যটা খুব পরিষ্কার। গঙ্গা ভাঙনের যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা যিনি সাংবাদিক উনি বললেন, দেখুন আমি একটা কথা আপনাকে বলি, যে সমস্ত বন্যা কবলিত এলাকা, ধরুন যেখানে বারবার এই জল ছাড়া নিয়ে, ডিভিসির জল ছাড়া নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কিন্তু এই বন্যা কবলিত এলাকাগুলো থেকে যারা মানুষগুলো বাস করে সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এসে পুনর্বাসন দেওয়া বা প্রাকৃতিক ভারসাম্যটাকে বজায় রাখতে দেওয়া, এটার ব্যাপারে রাজ্য সরকার কতটা সদর্থক ভূমিকা নিয়েছে।
আর যেভাবে অবৈধ বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে দিনের মুর্শিদাবাদে পর বালি দিন, তোলা হয় গঙ্গা থেকে, ভাই জানো না শোনো না, কোহিনুরদা, কেন বলতে আসো? একাধিকবার সংবাদ মাধ্যমে আমরা দেখেছি মালদায় বালি বীরভূম তোলা হয় থেকে- গঙ্গা থেকে। বীরভূম, শুধু মালদা নয়, বীরভূম আরে ভাই থেকে অজয় শুরু নদীর করে ভাঙন হয় না, ভাঙন হয় মালদা বালি মুর্শিদাবাদে। খাদান থেকে বাংলায় যেভাবে বালি তোলা হয়, অবৈধ বালি খাদান থেকে বালি তোলা আরে হয়। ভাই সেটা অন্য রাজ্য কন্টেক্সট, সরকার- সেটার উত্তর কি নেই। অন্য? বাংলা কি অন্য? প্রশ্ন আরে করেছে, গঙ্গা তুমি- ভাঙন আরে নিয়ে গঙ্গা কথা হয়েছে। ভাঙনের প্রশ্নের ভারসাম্য উত্তর কেন- আছে, গঙ্গা ভাঙনের প্রশ্নের উত্তর আছে। কেন গঙ্গা বিজেপি ভাঙনের এটা জন্য নিয়ে ইস্যু কেন্দ্রীয় করছে সরকার না? কোনোদিনও কেন টাকা চাটাচ্ছে পাঠায়নি, না? এটা তোমরা বলছো। বলুন আপনি না তো না অরিজিৎ সরকারের অরিজিৎ প্রতিনিধি। অরিজিৎ আমার মনে হয় পয়েন্টটা পরিষ্কার হওয়া দরকার যে গঙ্গা বিহারে তো ভাঙন বাজেটে আমি- বিহারে না, না, বাজেটে আমি- বন্যায় টাকা দিল, আপনি তো পাড়ায় গিয়ে বিজেপিটা করেন কিনা জানি না, পাড়ায় মুখ দেখাতে পারেন, পাড়ার লোক প্রশ্ন অরিজিৎ করে বাবু, না, আমি বিহারের লোক বাংলায় পরিষ্কার করেন, অরিজিৎ আমার বাবু, idea। তৃণমূলের পরিষ্কার বক্তব্য হচ্ছে আপনারা তো জনপ্রতিনিধি, আপনাদের উত্তরবঙ্গে রয়েছে, আপনাদের জনপ্রতিনিধি মালদায় রয়েছে। আমি বলছি যে মানুষের কাছে যখন আপনারা যাচ্ছেন, যখন একটা ভাঙন কবলিত পরিবারের কাছে যাচ্ছেন, তাদেরকে কি বোঝাচ্ছেন, কি বলছেন যে তৃণমূল কংগ্রেসের জন্য ভেঙে যাচ্ছে সবকিছু? না, সব একদমই না, দিচ্ছি চুরি হয়ে কেন্দ্রীয় যাচ্ছে। সরকার অবশ্যই টাকা পাঠিয়েছে এর আগেও, সবই চুরি হয়ে কিন্তু কবে পাঠিয়েছে, কত টাকা পাঠিয়েছে? দেখুন সেই তথ্য তো তাহলে আমায় খুঁজতে বসতে হবে এখন কবে পাঠিয়েছে, আমি details স্বাভাবিক, search করে budget নিয়ে আপনাকে দিয়ে discussion দিতে হচ্ছে, পারবো। সেই তথ্য থাকা কথাটা উচিত, সেটা, কিন্তু আরে কথা। বলতে দিন একটু। আমার কথাটা হচ্ছে একাধিকবার, আমি তো একটা তখন উদাহরণ দিলাম, শুধু বন্যা কবলিত এলাকা বলে নয়, একাধিক দুর্যোগের ক্ষেত্রেও টাকা পাঠিয়েছে। আমফানের পর, আয়লার পর, না, আপনি কি অস্বীকার যতবার করছেন ডিবিসি সেই টাকাগুলো মানুষের ছাড়া কাছে জলে, পৌঁছয়নি। ডিবিসির ছাড়া জলে হাওড়া, উদয়নারায়ণপুর, মালদার একটা বড় অংশ, এগুলো যে প্রতি বছর চন্দ্রকোনা, এগুলো যে প্রতি বছর ভেসে যায়, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? না, অস্বীকার করছি তাহলে না। ডিভিসি একাধিকবার টাকা না, না, না। পাঠিয়েছে রাজ্য সরকার, সেই টাকার না কোনো না হিসাব তাহলে দেয় না। তাহলে উন্নয়নের কাজে না সেই না টাকা এক লাগে মিনিট না। এক মিনিট অরিজিৎ এক মিনিট ফালতু ভাঙা অরিজিৎ, রেকর্ড তাহলে- বাজিয়ে তাহলে এটা তো প্রশ্ন- ডিবেট, এটা তো এই কি স্ট্রিট কর্নার না যে এক ভাঙা রেকর্ড, আপনি তথ্য দিয়ে বলুন, আমি তো বলছি আপনাকে, তথ্য দিয়ে বলুন। এমপি এমএলএ যারা জিতেছে রাজ্য সরকার, সুভাষিস দা, বন্যা দু রকম। পরিচিত একটা কথা শোনো, বন্যা দু রকমের, একটা হলো নেচারের জন্য বন্যা হয়, একটা যে প্রচন্ড বৃষ্টিপাত হলো তার জন্য একটা বলতে, আরেকটা ডিভিসি থেকে জল ছাড়লো বা ফারাক্কা থেকে জল ছাড়লো, যতটা কিউসেক জল ছাড়লো জলটা আমাদের রিঅ্যাক্ট করে না বাংলাদেশে, বাংলাদেশে ম্যাক্সিমামটা যায় এবং 26 অবধি তার রিনিউয়াল হয়ে গেছে। সুতরাং এই যে জল ছাড়ার যেটা, সেটা প্লাবিত হয় ঠিক কথা, তার জন্য কিন্তু ইরোশনটা যতটা না হয় তার থেকেও বেশি ইরোশন হয় হলো নিচার, যেটা এই নিচারের দ্বারা যে বন্যাটা হয়, যার জন্য গঙ্গাতে প্রায় 700 কিলোমিটার গঙ্গার শামসেরগঞ্জে গিয়ে দেখুন। ইরোড করে গেছে এবং ভাবুন। সেখানকার বাসিন্দা, ঘর বাড়ি সব গঙ্গা চলে মমতা গেছে। বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে বিধানসভায় 2005 সাল থেকে 3373 হেক্টর জমি জলের তলায় চলে গেছে। ভাবতে পারছেন 3373 ভৌগোলিক হেক্টর জমি অবস্থানটা নেই, যার মানে এর জন্য- দায় কে এদের নেবে? আবার নবমী গঙ্গে কি হয় নবমী গঙ্গে? সৈকত আমি বলছি, খায় না মাথায় দেয়, কেউ জানে না। মালদার পঞ্চানন্দপুর একটা বাড়ি 5 বার পিছিয়ে এসেও রেহাই পাচ্ছে না, মানে হ্যাঁ, তাই হবে, ভাঙতে ভাঙতে তাই এত হবে। দূর এবং ঢুকে তাতে- যাচ্ছে, পিছিয়ে তাতে যাচ্ছে। কিন্তু জিওগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, change হচ্ছে, এবং কি তার থেকেও বড় কথা হলো গঙ্গার মানে নাব্যতা কমছে, ফলে যে আপনি জাহাজ যে চালাবেন বা বড় স্টিমার যে চালাবেন সেটা যাচ্ছে না, নিচে আটকে যাচ্ছে। এখন ড্রেজিং দরকার। নমামি গঙ্গে থেকে আরম্ভ করে গঙ্গা অ্যাকশন প্ল্যান থেকে আরম্ভ করে অনেক কিছু কেন্দ্রীয় সরকার বলেছে, কিন্তু আজ পর্যন্ত টাকা খরচা হয়েছে, কোথায় হয়েছে তার অডিট রিপোর্ট কে আগে বলছে, এগুলোতে দুর্নীতি হয়েছে। এবং ও কিছুক্ষণ আগে বললো যে তৃণমূলকে টাকা পাঠালেই চুরি করে। ওদের যে রাজ্যগুলোতে শাসন করে, বিজেপি শাসন করে, সেখানেও তো 100 দিনের কাজ আবাস অরিজিৎ বাবু, যোজনায় আপনার চুরি জেনে হয়ে রাখা যায়। দরকার, ড্রেজিং এক সেকেন্ড, ড্রেজিং পিডব্লিউডি করে না, ড্রেজিং সিপিটি করে, কলকাতা ক্যালকাটা পার্ট পোর্ট্রেস্ট করে, পোর্ট্রেস্ট আমার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হলো? গতকালই বাংলা জুড়ে না না আরে একটা- পোর্ট্রেস্ট, বাংলা জুড়ে যেভাবে না, পুকুর না, না, বুঝিয়ে, অরিজিৎ, জলা জমি বুঝিয়ে, পোর্ট্রেস্ট, যেভাবে গঙ্গা তোমরা বুঝিয়েছি, জমি দখল পোর্ট্রেস্ট কার, আরে পোর্ট্রেস্ট কার, কলকাতা পোর্ট্রেস্ট কার, বন্দরে পোর্ট্রেস্ট কার, পোর্ট্রেস্ট কার, জানো? কলকাতা না জানে বন্দরে চুরিতে বসো না। নিরাপত্তা বজায় অবশ্য রাখার ঘাটা দরকার জন্য কিছু নেই। এই- টিভিতে বসলে এই তথ্যটা দিতে হবে। পুকুর বোঝানোর অভিযোগ কে ফাঁসির আপনারা জন্য একটা করতে কথা হচ্ছে। যাচ্ছি। জলা জমি বোঝানোর অভিযোগ কেন পুকুর বোঝানোর হচ্ছে? জন্য বন্যা হয়েছে। একটা বিরতিতে পুকুর যাচ্ছি। বোঝানোর জন্য বন্যা বিরতির পর আমি ফিরে আসছি আলোচনায়। খুব না না এক মিনিট প্লিজ, না না এক মিনিট, অযথা তর্ক হচ্ছে। বাজেট ভাষণের ওপরে, বাজেট বক্তৃতার ওপরে আজকে রাহুল গান্ধী তার জবাবি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে
তার বক্তব্যের যে মূল ব্যাখ্যা, যেটা নিয়ে গোটা দেশ জুড়ে আলোচনা হচ্ছে আজকে, যে রাহুল গান্ধী বলছেন 1000 বছর আগে কুরুক্ষেত্রে 6 জন মিলে অভিমন্যুকে চক্রব্যূহে ফাঁসিয়ে দিয়েছিল। তিনি পড়াশুনো করে দেখেছেন এই চক্রব্যূহকে আবার পদ্মব্যূহও বলা হয়। বিজেপি নামক পদ্মব্যূহ এই মুহূর্তে ভারতবর্ষের 6টা অংশকে কার্যত চক্রব্যূহের মধ্যে ফেলে দিয়েছেন, একটা ভয়ঙ্কর অরাজক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন, যার মধ্যে কারা রয়েছেন, যার মধ্যে রয়েছে মহিলা, ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি শিল্প, যুব কৃষক, এদের অবস্থা খুব খারাপ। রাহুল গান্ধী যখন এইসব নিয়ে কথা বলছেন তখন হঠাৎ করে তিনি আদানি আম্বানির নাম বলেন। তখন স্পিকার বলেন যে যারা সংসদের সদস্য নন, সাংসদ নন, তাদের নিয়ে কোনো বক্তব্য রাখবেন না। তখন বিজেপির পক্ষ থেকে একজন মন্ত্রী উঠে দাঁড়ান উত্তর পূর্বাঞ্চলের, তিনি পরিষ্কার বলেন যে এতে তাদের আপত্তি রয়েছে। রাহুল গান্ধী পাল্টা প্রশ্ন ছুড়ে দেন যে তাহলে কি বিজেপির স্বার্থে কোথাও ঘা লাগছে? আদানি আম্বানিকে সেফগার্ড করার দায় তাদের রয়েছে। কার্যত এক অন্য রকমের সংসদ আমরা আজকে দেখলাম রাহুল গান্ধীর প্রায় 1 ঘন্টার এই বক্তব্য পর্বে। চলুন আপনাদেরকে দেখাই প্রতিবেদন। ये सोचते हैं कि देश के युवा, देश के पिछड़े लोग अभिमन्यु हैं, देश के पिछड़े लोग अभिमन्यु नहीं है, अर्जुन है। টানা ৪৫ মিনিট সোমের সংসদে উত্তাপ ছড়ালেন লোকসভার বিরোধী দলনেতা। পরনে সেই আম আদমির পরিধান, সাদা টি শার্ট আর সাধারণ কালো ট্রাউজার। কথাও বললেন আমার আপনার মতোই, বরং বলা ভালো আগুন ঝরালেন। প্রায় 1 দশক পর লোকসভায় কার্যত বিরোধী দলনেতার ছবিটাই বোধহয় পাল্টে দিলেন। শুরু করলেন ভয়ের উল্লেখ করে, সেখান থেকে মহাভারতের চক্রব্যূহ হয়ে পদ্মব্যূহের নাম। ভয়ে কাঁপছে দেশ, মন্ত্রী থেকে শান্ত্রীরাও, ভয় পাচ্ছেন আমজনতাও। বিরোধী দলনেতার জবাবি ভাষণের শুরুটা হলো এভাবেই। There is fear. So this fear has been spread throughout the country, and the question I was asking myself was, why is this fear spreading so deeply? Why is it that my friends in the BJP are terrified, the ministers are terrified, the farmers of India are terrified? ভীতি পর্বের সূত্র ধরেই রাহুলের জবানিতে মহাভারতের অভিমন্যু নিধন পর্ব। দেশের আমজনতা যেন চক্রব্যূহে ফাঁসা অভিমন্যু আর বিজেপির পদ্ম প্রতীককে তুলনা টানলেন চক্রব্যূহের সঙ্গে। चक्रव्यूह का एक दूसरा नाम होता है पद्मव्यूह, मतलब लोटस फॉर्मेशन। तो जो चक्रव्यूह होता है स्पीकर सर, वो लोटस के शेप में होता है, कमल के फूल के शेप में होता है सर। वो भी लोटस की शेप में है सर, और उसका चिन्ह प्रधानमंत्री जी अपनी छाती पर लगा के चलते हैं सर। जो अभिमन्यु के साथ किया गया था, जो अभिमन्यु को चक्रव्यूह में फंसाया गया था, वही हिंदुस्तान के साथ किया गया है। आज भी चक्रव्यूह के बीच में 6 लोग हैं सर। चक्रव्यूह के बिल्कुल सेंटर में, चक्रव्यूह में हजारों लोग होते हैं सर, मगर उसके बिल्कुल सेंटर में 6 लोग कंट्रोल करते हैं। तो जैसे उस टाइम 6 लोग कंट्रोल करते थे, वैसे आज भी 6 लोग कंट्रोल कर रहे हैं चक्रव्यूह को। नरेंद्र मोदी जी, अमित शाह जी, मोहन भगवत जी, अजीत दोवल जी, अंबानी और अदानी जी कंट्रोल कर रहे हैं। চক্রব্যূহের জাতাকল বাজেটে তার সুরাহা হতো, আশা পূরণ হয়নি তো রাহুলের। One element is financial power. The second element is the institutions, the agencies, CBI, ED, Income Tax Department of this nation. And the third is the political executive. Speaker sir, these 3 together are at the heart of the Chakravyu. And they have devastated this country. Speaker sir, my expectation was that this budget would weaken the power of this Chakravyu. বাজেটের জেরে মধ্যবিত্তের বুকে পিঠে ছুরি, কৃষকদের লিগাল এমএসপিতেও বাধা, অগ্নিবীরের নাম করে বঞ্চিত যুবরাও। इस बजट में आपने उसी मिडिल क्लास के एक छुरा पीठ में मारा, दूसरा छुरा छाती में। बात सर, जो अन्नदाता हैं वो चक्रव्यूह से निकलने के लिए, आपके चक्रव्यूह से निकलने के लिए जो आपने बनाया 3 काले कानून, जमीन अधिग्रहण बिल को आपने कमजोर किया, उनको आप सही दाम नहीं देते हो।
इस चक्रव्यूह से निकलने के लिए उन्होंने आपसे सिर्फ एक चीज मांगी है, दो चीजें नहीं मांगी है, सिर्फ एक चीज मांगी है। उन्होंने कहा है कि हमें लीगल गारंटीड एमएसपी देगा। आपने उनको बॉर्डर पे बंद कर दिया, रोक दिया, आज तक रोड बंद है। आप उनसे बात करने को तैयार नहीं है। वो यहां आए, मुझसे मिलने आए, आप उनको अंदर नहीं आने दे रहे थे। तरफ पहली बार सेना के जवानों को आपने अग्निवीर के चक्रव्यूह में फंसाया। सही बात। इस बजट में अग्निवीरों के पेंशन के लिए 1 रुपया नहीं है। রাহুল যখন বক্তব্য রাখছেন তখন একাধিকবার তাকে সতর্ক করেছেন স্পিকার। সুর চড়িয়েছেন রাজনাথ সিং থেকে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। सेना से जुड़े हमारे अग्निवीर के जवानों को लेकर जो देशवासियों को गुमराह करने की कोशिश की जा रही है, उस संबंध में मैं कहना चाहता हूं अध्यक्ष महोदय, जब भी आपका आदेश होगा इस सदन के समक्ष मैं पूरी तरह से अपना बातें करते हैं, पार्लियामेंट्री प्रोसीडिंग्स का रूल नहीं मानते हैं आप, स्पीकर को चैलेंज करते हैं आप। জবাব ফিরিয়ে অবশ্য থামেননি, প্রধানমন্ত্রীর সঙ্গে জড়ালেন আদানি আম্বানির নামও। मंत्री जी को अदानी जी और A1 एंड A2 की रक्षा करनी है, मैं समझता हूँ, नो प्रॉब्लम। वो सर ऊपर से ऑर्डर आया है सर, ऊपर से ऑर्डर आया है सर, मैं समझता हूँ, मैं इस पे कोई टिप्पणी नहीं करूंगा। सर ही इज परमिटेड, to defend them, sir. It is a democracy, sir. He can defend them. We allow him to defend them, sir. ऐसा होता है क्या? A1 and A2, sir. NSA का और अदानी और अंबानी का नाम इस लिस्ट से निकाल देता हूँ। फिर माननीय सदस्य आप, अगर आप चाहते हैं सर, प्लीज, मैं नहीं चाहता, सदन के नियम प्रक्रियाओं से सदन चलता है। सर, अगर आप कहते हैं मैं निकाल देता हूँ। नो सदस्य, मैं तीन ही नाम यूज करूँ। नहीं माननीय सदस्य, नहीं कहा, और आप वीडियो শেষে অঙ্ক মেলালেন অভিমন্যু থেকে অর্জুনে, নিশানা করলেন মোদীকেও। मंत्री की कॉन्फिडेंस को हमने उड़ा दिया, मतलब आपके प्रधानमंत्री भाषण में आ ही नहीं पा रहे। और मैं आपको एडवांस में बता देता हूं, मेरे भाषण में कभी नहीं आएंगे। ये सोचते हैं कि देश के युवा, देश के पिछड़े लोग अभिमन्यु हैं। देश के पिछड़े लोग अभिमन्यु नहीं है, अर्जुन है। নবজোয়ার যাত্রা থেকে শুরু, ঢং বদলেছে চলনও। 1 দশক পর তিনি লোকসভার বিরোধী দলনেতা। সোমবার সংসদ কার্যত দেখল কমপ্লিট এপিসোড। এ যেন ফিনিক্স পাখি হয়ে জেগে ওঠা রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি শুভাশিস ভট্টাচার্যের কাছে যাব, কংগ্রেস মুখপাত্র। আজকে রাহুল গান্ধী বলছেন যে মহাভারতের চক্রব্যূহের রাশ ছিল 6 জনের হাতে, দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা এবং শকুনি। আর এক্ষেত্রে তিনি উদাহরণ টানতে গিয়ে বলেছেন যে এরা হচ্ছেন আদানি, আম্বানি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। না, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাইছি যে আপনারা কি আবার আদানি আম্বানি ইস্যুতে শান দেওয়া শুরু হলো? এটা স্বাভাবিক। যদি দেখি যে আদানির সাথে বা আম্বানির সাথে নরেন্দ্র মোদীর বিজনেস পার্টনারশিপ রয়েছে, হ্যাঁ, দেশ চালানোর নামে একটা পার্টনারশিপে দেশ চলছে, তাহলে বলবেই। কারণ হলো যে দুটো ঘটনা আমি এখানে উল্লেখ করব। সেটা হলো নীতি আয়োগের বৈঠকে, এটা 2018-তে নীতি আয়োগের বৈঠকে স্থির হয়েছিল যে এমন কাউকে এয়ারপোর্টগুলো দেওয়া হবে না যে ইনএক্সপিরিয়েন্স, যার এর মধ্যে অভিজ্ঞতা নেই, মানে ইসের কাজ করার, বিমানবন্দরের কাজ করার অভিজ্ঞতা নেই। এটা নীতি আয়োগের মানে রেজলিউশন হয়েছিল মিটিংয়ে। সেটাকে নালিফাই করে নরেন্দ্র মোদী বলেছে আদানিকে কাজ দেওয়া হবে। 6টা এয়ারপোর্ট আদানিকে ছেড়ে দেয়। নীতি আয়োগের বৈঠকের পর, সিদ্ধান্ত হওয়ার পর, সেই সিদ্ধান্তকে না মেনে এই কাজ করেছে। যখন রাফাল ডিল হয় তখন বলেছিল অনুভবী কাউকে এই রাফালের যে পার্টসগুলো সারানোর ব্যাপারে কোনো অনুভবী কোম্পানিকে দেওয়া হোক। নীতি আয়োগের বৈঠকে হয়েছিল, সেই সময় আম্বানিকে দেওয়া হয়েছিল। সুতরাং এই দুজন শিল্প গোষ্ঠীর প্রতি নরেন্দ্র মোদীর টান দেখে বোঝা যায় নরেন্দ্র মোদীর এদের সাথে পার্টনারশিপে চলছে। আর চক্রব্যূহর মধ্যে তো পুরো ইলেকশন কমিশন থেকে সবাই আছে এই চক্রব্যূহ তৈরি করার মধ্যে। কারণ হলো 80টা, কালকে একটা দৈনিকে বেরিয়েছে, বহুল প্রচারিত দৈনিকে বেরিয়েছে, সর্বভারতীয় দৈনিকে, যে 80টা সিটে
এই 4% ভোট 6% ভোট ইলেকশন কমিশন পরে অ্যানাউন্স করে যে বাড়িয়ে দিয়ে তাতে 80টা ভোট কংগ্রেসকে হারানো হয়েছে। তার মানে এনডিএ বা বিজেপির ভোট টোটাল সংখ্যা হতো, আসন সংখ্যা হতো 160টা। সেখানে ইলেকশন কমিশনও এই ষড়যন্ত্রের মধ্যে জড়িত। ভারতবর্ষের মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, গিনিপিগ হচ্ছে। এই পরপর বলি, এবারের বাজেটে অ্যালোকেশন বিধবা পেনশন কমানো হয়েছে। তার মানে বিধবা পেনশনের জন্য অ্যালটমেন্ট কমানো হওয়া মানে বেশ কিছু বিধবা এই টাকা পাবেন না। হ্যাঁ, টাকা এক রয়েছে, কিন্তু দেখা গেল যে বিধবা তো বাড়ছে, অ্যালোকেশন কমলে পরে অটোমেটিক্যালি কি হয়, বা বিধবা বাড়ছে, প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, বৈধব্য আসে, সুতরাং সেটা মানে স্ট্যাটিক রেখে দিয়েছে। ফলে কি হলো, বহু বিধবা পেনশন পাবে না, বৃদ্ধ পেনশন কমিয়ে দিয়েছে, বহু বৃদ্ধরা পেনশন পাবে না। যারা ধরুন ওষুধ ফষুধ খেয়ে কোনো রকম এই টাকাটা দিয়ে বাঁচতো, তার বাঁচার বন্ধ করে দিয়েছে। ছাত্রদের জন্য কিছু ব্যবস্থা নেই, নিটে জালিবাজি হচ্ছে, ঘোটালা হচ্ছে নিট নিয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার তোলাবাজি হচ্ছে টেকনিক্যালি। আচ্ছা, ইডি সিবিআইকে দিয়ে ইলেকট্রাল বন্ড তোলা হচ্ছে, কৃষকদের এমএসপি ঠিক করা হচ্ছে না। কৃষকদের শুধু নয়, ভারতবর্ষের সৈন্যদের যারা মারা যাচ্ছে, এর মধ্যেই মারা গেছে যারা অগ্নিবীরে জয়েন করেছিল, তাদের এখনো পর্যন্ত টাকা পায়নি তারা, এবং তারা শুধু পেনশন বলি ওই ইন্স্যুরেন্সের টাকা পেয়েছে, সরকার কোনো টাকা দেয়নি। ভারতবর্ষের মানুষকে একদম ঘিরে ফেলেছে। ভারতবর্ষের মানুষ ত্রাহি ত্রাহি রব হয়েছে। ঠিক যেভাবে জার্মানিতে যখন হিটলার শাসন করছে, মানুষকে এত সমস্যায় রেখেছে, মানুষ দুবেলা খাওয়া পাওয়াটাকে বিরাট করে ভেবেছিল যে দুবেলা খেতে তো পাচ্ছি, সরকারের কাছে কৃতজ্ঞ থাকি। ঠিক নরেন্দ্র মোদী সরকারও ভারতবর্ষে তা করছে, এমনভাবে চক্রবাহ তৈরি করছে, এরপরে ভারতবর্ষের মানুষ বলবে দুবেলা খেতে পাচ্ছি, এটাই আমাদের কাছে যথেষ্ট। অরিজিৎ, আমি সুভাষিস দা কথাগুলো বলছিল, আমি প্রথমে শুনলাম ওনার কথাটা না, আমি ওখানেই কোট করলাম। ব্যাপারটা হচ্ছে খুব ভালো লাগলো দেখে যে রাহুল গান্ধীজি এত আদানি আম্বানির বিরোধিতা করছেন, আর ওনারই ইন্ডি জোটের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাজপুর বন্দরের দায়িত্ব আদানিকে দিয়েছিলেন। আমি একটু শেষ করে নি দাদা, টেন্ডার করে পেয়েছে, তুমি বলো, আমি আমার সময় একটু বলে নি ব্যাপারটা, নাহলে ক্লিয়ার করতে পারবো না। সেটা হচ্ছে যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে দেখুন কি কি একাধিক অভিযোগ উঠেছে। দর্শন হীরা নন্দানী, অর্থাৎ নন্দানী গোষ্ঠীর হয়ে আদানি গোষ্ঠীকে আক্রমণ করে প্রশ্ন করার অভিযোগ উঠেছে। এটা আমরা বলছি না, তারই বন্ধু, প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাত রায় এই অভিযোগ করেছিল। দেখুন, সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে আদানি আম্বানির ব্যাপারে বিজেপি মাথা ঘামাচ্ছে না, কিন্তু আদানি আম্বানি নিয়ে যতটা সরব রাহুল গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্যায়রা, ততটা সরব কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে নন বা এই নন্দানী গোষ্ঠীর বিরুদ্ধে নন। সুতরাং ওরা আদানিকে বন্দরের দায়িত্ব দিচ্ছে, আবার যখন প্রয়োজন হচ্ছে তখন কেউ কেউ বিয়ে বাড়িও যাচ্ছেন, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার বলার অধিকার নেই। ছবি দেখছিলাম সংবাদ মাধ্যমে, যাই হোক। ব্যাপারটা হচ্ছে যে এই গুলিয়ে দেওয়ার রাজনীতি, মহাভারত তুলে এনে যারা সনাতন বিরোধী বলে চিরকাল পরিচিত সেই কংগ্রেস করছে, যারা চিরকাল সনাতনীদের অপমান করে এসছে, শ্যাম পিত্রোরা থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা যারা সনাতন ধর্মকে চিরকাল অপদস্থ করেছে, তাদের মুখে অন্তত মহাভারতের কথা মানায় না। এটা কংগ্রেসের কংগ্রেস আগেবারের জন্য সনাতনকে কোনোদিনও নিচু করেনি, বরং নরেন্দ্র মোদী সনাতন এবং কংগ্রেসের হাতের তুলনা কে করেছিল? আজ রামের মন্দির থেকে কোটি কোটি টাকা চুরি হয়েছে এবং জল পড়ছে রামে, রাস্তা ভেঙে গেছে, মানে দুর্নীতি, মানে চরম দুর্নীতি হয়েছে জমি নিয়ে, রামকে সামনে রেখে ব্যবসা হয়েছে, রাজনীতি হয়েছে, করে কমে খাওয়ার ব্যবস্থা হয়েছে, কংগ্রেস সেটা কোনোদিনও করেনি। রামকে সামনে রাখেনি কোনোদিনও, রাজনীতি করেনি। দেখুন, প্রথম হচ্ছে এটা আমি বিজেপির মুখপাত্রর কোন বিশ্ব থেকে এই লজিকগুলো ধার করে আনে এটা আমি জানি না, যে ধরুন আমি মার্কসিস্ট হলাম না, তাহলে কি আমি দাস ক্যাপিটাল কোট করতে পারবো না? আমি যদি ধর্মে বিশ্বাসী না করি, ধর্মেই বিশ্বাস করতে না পারি, আমি অ্যাথিস্ট হতে পারি। তো কোনো ঘটনা, মহাভারত তো কোনো ধর্মগ্রন্থ না, এটা মহাকাব্য, সেখান থেকে কোট হয়, তো সেই ঘটনা কোট কেউ করতে পারবেন না। তো এই বিজেপির এই লজিকগুলো আনে বলেই আজকে বিজেপি এরকম একটা আলাদা পার্টি উইথ এ ডিফারেন্স। দুই হচ্ছে, আমি বিশ্বে দেখিনি, মানে এটা সত্যি তো রেজাল্ট তো তাই দাঁড়িয়েছে, পশ্চিমবাংলার বুকে যে কটা পীঠস্থান আছে তার বিজেপি সেখানে জিততে পারেনি। সেটা তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট, কোথাও দক্ষিণেশ্বর, কোথাও কোনো জায়গায় মন্দিরে জায়গা পায়নি। কিন্তু যেখানে মন্দিরে জায়গা পাওয়ার সব থেকে বড় দরকার ছিল, যেখানে নরেন্দ্র মোদী রামলাল্লাকে হাত ধরে নিয়ে
মন্দিরে তার জায়গায় দিচ্ছেন নরেন্দ্র মোদী, তিনি বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী নন, নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী, তার কথাতেই তিনি ভগবানকে তিনি স্থান দিচ্ছেন, সে ভগবানও তাকে রক্ষা করেননি। এবং আমরা দেখতে পেলাম যে নিটের সাথে রাম মন্দিরের ছাদও লিক করে গেছে। তো স্বাভাবিক সে এই ধর্ম নিয়ে বেশি জ্ঞানটা না দেওয়াটাই ভালো। বিধানসভার রেজাল্টটা বরং আমি উত্তর এক এক করে দিই যে লোকসভা নয়, বিধানসভা ভিত্তিক। আরে ভাই বিধানসভা কেন, তুমি ওয়ার্ড পাড়া ভিত্তিক করে দেখো না, হেরেছো তো তোমরা তো আমরা এবার একাধিক ওয়ার্ডে আমরা হেরেছি তো, লোকসভা 70, 71, 72, 74 চারটে ওয়ার্ড দেখে নাও একটু রেজাল্ট। ওখানে রাম মন্দির আছে, ওয়ার্ড দিয়ে কি হবে? রাম আরে মন্দির আছে। ওয়ার্ড দিয়ে এবার হবে। পাড়া হেরেছি, এই হেরেছি, ওই কলকাতার হেরেছি, বিধান এরকম নিজের বিধানসভায় একাধিক ওয়ার্ডে তৃণমূল এরকম মাথায় এরকম ঘিলুরা ছেড়ে কি চেক করে দেখো। যাই হোক, দেখুন একটা পয়েন্ট তো ঠিকই যে একটা গণতন্ত্রকে ভাঙার জন্য হিটলারও যে প্রসেস করেছিল, যে বিভিন্ন অঙ্গ দিয়ে বিভিন্ন অর্গান দিয়ে গণতন্ত্রটাকে ভাঙা, নরেন্দ্র মোদীরও সেই চেষ্টাটা আছে এবং আমরা দেখেছি। নির্বাচন কমিশনের ক্ষেত্রে তারা সত্য যে নির্বাচন কমিশনকে চুজ করছে কে, ক্যাবিনেট সেক্রেটারি, নরেন্দ্র মোদীর রিপ্রেজেন্টেটিভ, লিডার অফ দি অপোজিশন, মানে 2:1 এমনিতেই হয়ে গেছে। মানে আপনি আউট হন যা হন, আম্পায়ার যদি আপনার টিমে হয় আপনি কি আঙ্গুল তুলবেন? তোলেননি। তারপরও বিজেপি এই অবস্থায় যদি নির্বাচন কমিশন হতো তাহলে আজকে নরেন্দ্র মোদী বিরোধী আসনে বসতেন, জিততে পারতেন কিনা ডাউটফুল, কারণ প্রথম থেকে হাঁটতে শুরু করেছেন। লাস্টলি এই যে এত কথা বললো না মহুয়া মৈত্র টৈত্র ইত্যাদি ইত্যাদি, আমি খুব মানে এথিক্স কমিটি আমাদের বিরুদ্ধে বলুন ওদের বিরুদ্ধে বলুন, রমেশ বিদুরিত জানেন কি ভাষা বলেছিল, তারপরেও আমি খুব অবাক হলাম যে এথিক্স কমিটি এরকম অনেক অভিযোগ আছে, অনেকে আবার রাম বাম ইত্যাদি ইত্যাদি বা তৃণমূল বিজেমূল ইত্যাদি ইত্যাদি বলে। এথিক্স কমিটি বিজেপির বিরুদ্ধে বললে যতটা না বেশি অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ, ভাই আদানিক নামে বলে ফেলেছে বলে এথিক্স কমিটির অ্যাক্টিভিটি দেখার পরেই মনে হয় যে ভাই ডাল মে কুছ কালা হয়। আর এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় আম্বানির বিয়ে বাড়ি যাওয়ার আগে প্রেস ব্রিফে বলে গেছে যে আম্বানির চ্যানেলগুলো কিন্তু এইগুলো করছে এবং একটা পুরাতন ভিডিও করছে এবং সেখানে সমালোচনা করে গেছে। এটা নরেন্দ্র মোদীর ওই দর্জি মেপে ওই ফিতে দিয়ে 56 ইঞ্চি ছাতি দিয়ে হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে গেছে। আমি আশিসদার কাছে আসবো। আশিসদা, রাহুল গান্ধী আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলছেন যে এই চক্রব্যূহ যেটা নিয়ে আলোচনা করছি তার 3টি মূল শক্তি। তিনি বলছেন প্রথম শক্তিটা হচ্ছে পুঁজির ওপর দাঁড়িয়ে রয়েছে যে ভাবনা, সেটা হচ্ছে পুঁজিবাদ। তিনি বলছেন যে শিল্প গোষ্ঠী 2 এবং 3 হচ্ছে ইডি সিবিআই। এখন প্রশ্ন, এই যে ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, এটা নিয়ে যখন এই যে বারবার করে আলোচনা হচ্ছে, আমরা দেখলাম যে হেমন্ত সোরেন যার জামিন হয়ে যায় এবং জামিন হওয়ার পর সেটা যখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়, সেই সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার বলে দিল যে না, আমরা এই মামলা আর শুনবো না, হাইকোর্ট যা রায় দিয়েছে সেটাই সঠিক। মানে কোথাও একটা সুপ্রিম কোর্টও মনে করছে যে ইডিকে তারা এম্পাওয়ার করেছিল সেক্ষেত্রেও তারা মনে করছেন যে না, পলিটিক্যাল বায়াসনেস রয়েছে, হয়তোবা তারা মনে করছেন। না, এই অভিযোগ ওটা তো স্বাভাবিক। যেভাবে লাগাতার ধরো ইডি সিবিআই কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, যে রাজ্যে বিজেপি তো বেশিরভাগ রাজ্যে রয়েছে, কই ইডি সিবিআই কি ঘন ঘন তল্লাশি করছে, সেখানে গিয়ে রেড করছে, তা কি সেখানে সম্পূর্ণভাবে সৎ একটা সরকার যেখানে কোনো বিচ্যুতি নেই, কোনো ব্যাপম ফ্যাপম ইত্যাদি কিচ্ছু হয় না, এবং সেইখানে ইডি সিবিআই এর প্রয়োজন হয় না, প্রয়োজন শুধুমাত্র বিরোধী রাজ্যগুলোতে। এবং আরও মজার, এটা তো একটা দিক, আর একটা মজার যেটা আমরা লক্ষ্য করছি যে ধরো বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত লোকজন, এমনকি প্রমাণিত, আদালতেও তাদের প্রমাণ করা হয়েছে, তারা যেই মুহূর্তে বিজেপিতে যাচ্ছেন সেই মুহূর্তে একেবারে আমি বলবো পূত পবিত্র, তাদের আর গায়ে কোনো কলঙ্ক নেই, তারা সব ভালো। এই লিস্ট তো সব রাজ্যে ধরে বড় করে বলা যায়। ফলে এইটা তো আমার কাছে মনেই হয় যে ইডি সিবিআই আজকে তো না, ধরো সিবিআইকে যখন পোষাতোতা বলা হয়েছিল তখন কিন্তু ইউপিএ সরকার ছিল, সব আমলেই হয়েছে, কিন্তু এই আমলের মতো এত ব্ল্যাটান্টলি, এত নির্লজ্জভাবে ব্যবহার, যেটা সহজ সাদা চোখে দেখা যাচ্ছে, এইটা কিন্তু এর আগে হয়নি, অন্তত চোখে পড়েনি। দ্বিতীয়ত কি ঘটনার জন্য পোষাততা বলা হয়েছিল না, কোনো ইয়ে নয়, মানে কারুর বাড়িতে গেছে বা কারুর কথা শুনে গেছে। ল মিনিস্টার
ছিলেন হচ্ছে অশ্বিনী কুমার, তিনি সিবিআইয়ের এভিডেভিটটা কোর্টে প্লেস করার আগে পড়েছিলেন, তাই বলেছিল, আর কোনো কারণ নেই। বরং আমি একটা ছোট্ট উদাহরণ, এত বাজে ইউপিএ সরকার, কানিমোজি কিন্তু এদের জোট সঙ্গী ছিল, তখন জেলে ঢুকিয়ে দিয়েছিল সিবিআই। এদের একটা জোট সঙ্গীর নাম ধরুক, কানিমোজিকে পরে কানিমোজি, আত্মামণি ইয়ার রাজা মানুষ, সবাইকে সবাইকে তো ঢুকিয়ে ঢুকিয়েছিল। দিচ্ছে। এবং শুধু তাই নয়, যে কমনওয়েলথে সুলেশ কালমারি, তাকেও জেলে থাকতে আজ পর্যন্ত কোনোদিনও পার্টিতে ঢোকেনি, এবং আজ পর্যন্ত কোনো নমিনেশন দেয়নি যে পার্টি অফিসে ঢুকবে না, তুমি বলে দিয়েছে। তাহলে এটাও বলুক, হ্যাঁ, ওই যে ওরা চোরেদের জায়গা দিয়েছে। ফলে যেটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সাধারণ আপনি কি বলতে পারবেন তারা নির্দোষ? হ্যাঁ, হেমন্ত বিশ্ব শর্মা নির্দোষ। আমি বলছি হেমন্ত সোরেন নির্দোষ, কোর্ট হেমন্ত বলেছে বিশ্ব নির্দোষ। শর্মা নির্দোষ। 100 কোটির আবগারি কেলেঙ্কারি হেমন্ত অভিযোগ, বিশ্ব শর্মা কি 4 নির্দোষ? দিনের মুখ্যমন্ত্রী এক মিনিট, অজিত পাওয়ারের হেমন্ত নাম বিশ্ব শুনেছো? শর্মা নির্দোষ। অজিত পাওয়ার নাম হেমন্ত যারা বিশ্ব বলছেন শর্মা যে নির্দোষ। বিরোধী রাজ্যে, আরে আমি বলছি তো, তারা তো দোষী না। হেমন্ত বিশ্ব তারা শর্মা দোষী না। নির্দোষ, অজিত পাওয়ার নির্দোষ, তারা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে উঠে অজিত আসছে। পাওয়ার নির্দোষ, সুপার নিউমারিক পোস্ট তৈরি করে নারায়ণ রানে বেআইনিভাবে নির্দোষ। চাকরি বিক্রি করা হয়েছে রাজ্যে। উত্তর আছে প্রশ্নের, 27 দাদা এক মিনিট, উত্তর আছে প্রশ্নের। নারায়ণ রানে নির্দোষ, হেমন্ত বিশ্ব শর্মা নির্দোষ, তুমি আগে বলো না শুভেন্দু ভাই, নির্দোষ। তুমি বলো আরে না। ভাই, আমি তো কেজরিওয়াল বলছি নির্দোষ, সবাই নির্দোষ। মানিশ সিসোদিয়া নির্দোষ, নির্দোষ তো। অনুব্রত মণ্ডল নির্দোষ, নির্দোষ। জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ। আরে ভাই, হেমন্ত পার্থ বিশ্ব শর্মা চট্টোপাধ্যায় নির্দোষ হলে এরাও নির্দোষ, হেমন্ত বিশ্ব শর্মা নির্দোষ হলে মানিশ সিসোদিয়াও নির্দোষ। তদন্তের Simple. আমি ওটাই চলছে, যে না না এক রাজনৈতিক ওটাই দল- চলছে। আমি বরং একটা অন্য প্রশ্ন করি। আমি বলছি সাধারণ মানুষ কি নির্দোষ? এই প্রশ্নটা নিয়েই বোধহয় আজকে আলোচনাটা করা উচিত, যে সাধারণ মানুষ কি নির্দোষ? যে সাধারণ মানুষকে মোবাইল রিচার্জ করতে হলে আজ থেকে 1 মাস আগেও 1.5 GB একটা ইন্টারনেটের জন্য একটা আদানি আম্বানির কোম্পানিকে দিতে হতো 239 টাকা, সেই টাকাটা আজকে দিতে হচ্ছে 299 টাকা। সাধারণ মানুষ কি নির্দোষ? বছরটা বেড়ে গেছে। আগে আমি বলছি সাধারণ মানুষ কি নির্দোষ? আরে দাঁড়া, এটা না অপরাধ করেছে সাধারণ মানুষ? হাতে করে আমি বিএসএনএল জানতে তুলে চাই। দিল, আরে হাতে ভাই, করে বিএসএনএল তুলে দিল। এরা বড় বড় কথা বলে, মেক ইন ইন্ডিয়া আরে- বলে, হাতে করে বিএসএনএলটা তুলে দিল। ইলেকটোরাল বন্ডের টাকা সেটা তুলতে হবে রে ভাই। আমি বলি একটা কথা, CSC একটা একটি কথা, আগে রাজনৈতিক বারো- দল, রাজু, নির্বাচনে রাজু, পঞ্চায়েত রাজু, হাজার টাকা দিয়েছে হাসিনা। ভাই বিএসএনএল তুলে দিয়েছো কেন? BSNL এর 5G নেই কেন? ইউপিএর আমলে হয়েছে, BSNL এনডিএর 5G আমলে নেই নয়। কেন? কিছু জানে না বসে খায়। শোনা একটা BSNL রাজু, আরে বোকার মতো UPI কথা আমাদের বলো না। 5G আসেনি। তুমি একটা সিরিয়াস BSNL, ভালো ডিবেটার। জিও এটা বেসরকারি আচ্ছা, জিওর সংস্থা, এটা কোনো কেন্দ্রীয় সংস্থা আরে, নয়। তাই তো, তাই বাড়িয়েছে। জন্য তো জিজ্ঞেস করছি যে কেন্দ্রীয় সংস্থাটা কোথায় গেল, এ না, না, কেন তুলে দিলে, এবং- কার স্বার্থে তুলে দিলে? জিও কি করছে তার জন্য এবং কেন্দ্রীয় সরকার আরে নেই ভাই, ভাই। জিওর মোদি দরকার কেন নেই, জিওর জিও হয়ে নেবো না। বলেছিল? তুমি আমাকে বিএসএনএল অপশনটা মোদি দাও। জিও কোনো তুমি আমাকে সরকারি BSNL সংস্থা 5G নয়, অপশনটা দাও। বিজেপি জিওকে বেশ, গ্রেফতার আমরা করেছে। এক মিনিট এক মিনিট আমি খুব পরিষ্কার করে বলছি, কার বিয়েতে কে যাবেন সেটা যেমন আমাদের রাজনীতির প্রেরোগেটিভ নয়, ঠিক তেমনি ভাবে সেই বিয়ে বাড়ি যদি সেটা রাজনীতির প্রেরোগেটিভ হয়, তাহলে এটাও সত্যি যে সেরকম রাজকীয় বিয়ে বাড়ির দেখার আগে ঠিক তার দিন 15 আগেই মোবাইলের রিচার্জটা প্রায় 1 গুণের কাছাকাছি বেড়ে গেল। সেটাও কি তাহলে এই পাবলিকের প্রেরোগেটিভ? আমি বলছি এইগুলো না প্রত্যেকটা জিনিস একটা একটার সঙ্গে ইন্টারলিঙ্ক। আমরা বরং একটা সত্যি কথা আজকের অনুষ্ঠানে আমরা স্বীকার করি প্রত্যেকে, যে রাজনীতিতে না সত্যি মানুষের কথাটা আর উঠছে না। সংসদে রাহুল গান্ধী যখন এসব নিয়ে কথা বলছেন, তখন একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী উঠে দাঁড়িয়ে তাকে কাউন্টার করে এটাই বলার চেষ্টা করছেন যে কেন আদানি আম্বানির নাম বলা হচ্ছে, কেন আদানি আম্বানির কোম্পানি তারা মানুষের সঙ্গে প্রতারণা করছেন কিনা জানি না, কিন্তু মানুষের নাভিশ্বাসের কারণ হচ্ছে সেইটা নিয়ে কেন তারা কথা বলছেন না, এইটা বোধহয় মানুষ জানতে চান তাদের কাছে। যাই হোক, আমরা আলোচনা আজকে যে বিষয়গুলোতে করলাম, আমরা চেষ্টা করলাম মানুষের সমস্যা, মানুষের কথা, মানুষের অভিযোগগুলোকে রাজনীতির আঙিনায় নিয়ে এসে তাদের বক্তব্যকে তুলে ধরার। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, প্রত্যেককে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নমস্কার।